জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $2 বিলিয়ন চেয়েছেন প্রধানমন্ত্রী। দেশে যে পরিমাণ তেল মজুদ আছে তাতে আগামী 2 মাস কোনো সংকট হবে না, ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র। ক্ষমতার ভেতরে ফ্যাসিবাদের ভাইরাস থাকে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে ফ্যাসিবাদ জন্ম নিতে পারে। এ বিষয়ে সজাগ আছে সরকার, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জলমহাল এজরায় প্রকৃত কৃষক এবং জেলেরা যাতে সুবিধা পেতে পারে সে বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হবে, ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। দীর্ঘ 16 বছর পর সারা দেশে একযোগে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। জুলাই গণঅভ্যুত্থানকালীন রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় নারক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 26 এপ্রিল। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র এবং ইরানের শান্তি আলোচনা আবারও শুরুর সম্ভাবনা বললেন জাতিসংঘ মহাসচিব। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে বাঁচা মরার লড়াইয়ে রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অপর ম্যাচে আর্সেনাল খেলবে স্পোর্টিং এফসির বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। রাত ৮টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছে আমি ফারজানা লিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাব বিস্তারিত খবরে। 1 জুলাই হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতা বলেন, দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জাতীয় সুনীল কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন মনিরুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দলীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। সংসদ সদস্য নুরুল ইসলাম মনির অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। দেশের অপার সম্ভাবনায় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। এছাড়া 2005 সালে তৎকালীন বিএনপি সরকার উপকূলীয় অঞ্চল নীতি 2005 প্রণয়ন করে, যা উপকূলীয় অঞ্চলের উন্নয়ন এবং সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সরকার এমএসপি বা সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম এবং এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়াদি বিবেচনার জন্য ইতিমধ্যেই
পদক্ষেপ গ্রহণ করেছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরেই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানান, দেশের পর্যটন খাতকে টেকসই ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। এই লক্ষ্যে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এই মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নকে বিশেষভাবে আমরা গুরুত্ব দিতে চাইছি। একই সাথে পটুয়াখালী জেলার কুয়াকাটা, চট্টগ্রাম জেলার পতেঙ্গা, আনোয়ারা সি বিচের মৌলিক সুবিধাদি উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গ্রহণের নিমিত্তে এর ভিতরেই সম্ভাব্যতা যেটি আছে সেটি যাচাই করা হচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুয়াকাটা সংলগ্ন 7টি উপজেলা গলাচিপা, কলাপাড়া, রাঙামালী, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী এবং তালতলী নিয়ে পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকো ট্যুরিজম শীর্ষক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নদী ভাঙন রক্ষা ও শুষ্ক মৌসুমে সেচ সুবিধা ও পানির চাহিদা মেটাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। নদী শাসনের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়, বাট তারপরেও প্রয়োজন অনুযায়ী আমাদেরকে করতে হবে। এবং সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ভাঙনগুলো কখন হয়? ভাঙনগুলো আমরা দেখেছি অধিকাংশ সময় বর্ষার সময় হয়ে থাকে, যখন নদীতে স্রোত থাকে এবং হঠাৎ করে পানির প্রবাহ যখন বেড়ে যায়। এবং সেই জন্যই মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনার ধারণা আছে, না দেখে থাকলেও ধারণা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যাটিকে সমাধানের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন ওনার শাসনের সময়। এবং বর্তমান সরকার খাল খননের মাধ্যমে একদিকে যেমন নদী ভাঙনকে ট্যাকল করতে চাইছে, একদিকে যেমন আমাদের শুষ্ক মৌসুমে পানির যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটার সমাধান আমরা করতে চাইছি খাল খননের মাধ্যমে। ঠিক একইভাবে আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রাম অঞ্চলে আপনি বেড়ে উঠেছেন, অনেক সময় এমন অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষক পানি পায় না, বর্ষার সময় তাকে পানির জন্য কষ্ট করতে হয়। সেই জন্য আমাদের সেচ সুবিধা দেওয়ার জন্য খাল খনন একটি অত্যন্ত জরুরি প্রকল্প। সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে সংসদ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল মন্ত্রণালয় 180 দিনের কর্ম পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। এর বাইরেও মাননীয় স্পিকার, সমগ্র বাংলাদেশের মানুষ দেখছে যে আমাদের কমিটমেন্ট যেগুলো ছিল নির্বাচনের সময় জনগণকে দেওয়া, সেই প্রতিশ্রুতির কাজগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে শুরু করেছি। শামসুল আলম, বিটিভি নিউজ। উল্লেখ করতে চাই, এদিকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এক প্রশ্নের জবাবে সংসদকে জানিয়েছেন, পেঁয়াজ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। কৃষিমন্ত্রী জানান, বর্তমানে দেশে চাহিদার সমপরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে 25 থেকে 30% নষ্ট হয়ে যায়। সেজন্য কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ নষ্ট রোধে বিশেষ একটি প্রকল্প প্রণয়ন করেছে। এই প্রকল্পের আওতায় 8 থেকে 10,000 এয়ারফ্লো মেশিন স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষক পেঁয়াজের ন্যায্য মজুরি পাবে এবং পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, এই পেঁয়াজ শুধু সঠিক সংরক্ষণ করতে না পারাতে 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এবং এরই মধ্যে আমাদের নতুন যে আমরা এয়ার ফ্লোয়িং মেশিনের মাধ্যমে যে সংরক্ষণ চালু করেছি, এটা ওই যে উপজেলাগুলিতে পেঁয়াজ উৎপাদন হয় ওই জেলাগুলিতে আগামী কিছুদিনের মধ্যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাতে ট্রাই করে দেখা গেছে 8 থেকে 9 মাস পর্যন্ত
ওই নিয়মে পেঁয়াজ সংরক্ষণ করা যায় এবং সেখানে অপচয় মাত্র 2 থেকে 4%। শুধু অপচয়টা যদি রোধ করা যায় তাহলে পেঁয়াজ একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। এয়ার ফ্লো মেশিন যেটা, এটা 8 থেকে 10,000 আমরা খুব দ্রুততম সময় দেওয়ার ব্যবস্থা করছি। আমরা আশা করি এতে করে বাংলাদেশের কৃষক পেঁয়াজ অপচয় থেকে বেঁচে যাবে, এই ক্ষতি থেকে বেঁচে যাবে এবং বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। অপর এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সংসদকে জানান, বায়ু দূষণ কমাতে সরকার ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যবহারে উৎসাহিত করছে। তিনি বলেন, বায়ু দূষণ কমাতে সরকার যা যা করা দরকার সবই করবে। এছাড়া বর্জ্যকে সম্পদে রূপান্তর করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম সংসদকে জানান, দেশের সকল পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোকে নিয়ে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পর্যটন খাতে কোনো গুরুত্বই দেননি। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, আব্দুল কালাম, মোহাম্মদ আব্দুল গফুর, আখতারুজ্জামান মিয়া, হাসান রাজীব প্রধান, নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান এবং হামিদুর রহমান আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সরকার 11 লাখের বেশি কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা চলছিল। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $2 বিলিয়ন মার্কিন ডলার চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এশিয়া জিরো এমিশন কমিউনিটি AZEC+ অনলাইন সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয় থেকে অনলাইন সম্মেলনে ভাষণ দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর লেস্তের সরকার এবং রাষ্ট্রপ্রধানগণ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই অনলাইন সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চলমান জ্বালানি সংকটের প্রভাব নিয়ন্ত্রণে বিশেষ করে সর্বোন্নত দেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে এর মারাত্মক অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব থেকে রক্ষা করার জন্য এই মুহূর্তে একটি দৃঢ় এবং সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আহ্বানে দ্রুত এবং ইতিবাচকভাবে সাড়া দেওয়ার জন্য অনুরোধ জানান। The crisis before us today is a stark reminder of our shared vulnerability and interdependence. No nation, regardless of its size or strength, can overcome this challenge in isolation. The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. Bangladesh is not alone in facing this risk, nor can we overcome it through national efforts alone. This moment calls for decisive and coordinated global action to contain the impact of the energy ongoing crisis, particularly to protect vulnerable countries, including the least developed countries, from its severe economic and social impact. The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard, Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ 2026 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিনে। তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। মুখবন্ধে বলা হয়, মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান সবুজে ঘেরা লন্ডনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন।
কিন্তু 2024 সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে 57 বছর বয়সী এই রাজনৈতিক উত্তরসূরি বিরোধী আন্দোলনের কর্মী থেকে সম্ভাব্য জাতীয় নেতায় পরিণত হয়। এই নিয়তি তিনি ফেব্রুয়ারিতে বাস্তবে রূপ দেন এবং 17 বছর মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন থাকার পর নির্বাচনে জয়ের মাধ্যমে ভূষিত হন। এই বিজয়ের মাধ্যমে তারেক রহমান তার মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেন। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দেশে আগামী 2 মাস পর্যন্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি আজ সচিবালয়ে ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি তেলের সংকট নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একথা জানান। চলমান পরিস্থিতিতে দেশের চাহিদার বিপরীতে জ্বালানি তেলে পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বর্তমানে ডিজেল 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন, পেট্রোল 18,211 মেট্রিক টন এবং ফায়ারেস অয়েল 77,546 মেট্রিক টন মজুদ আছে। এছাড়া জেট ফুয়েল মজুদ রয়েছে 18,223 মেট্রিক টন। আমরা খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি 20 তারিখ নাগাদ আমাদের ক্রুড অয়েলের একটা জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে স্টার্ট করে লোহিত সাগর হয়ে ভিন্ন চ্যানেলে আমাদের এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। তো সে পর্যন্ত আমরা সীমিত পরিসরে আমাদের ইআরএলটাকে চালু রাখবো। ইআরএল এর বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ইআরএল এর বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বিকল্প সকল উৎসকে অ্যাক্টিভ করতে। তো সেটার সুফল হিসেবে আজকে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। পরবর্তীতে দাম সমন্বয়ের কোনো বিষয় আসলে সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ যখন বিবেচনা করবে, আদৌ প্রয়োজন হবে কিনা, হলে সেটা আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। দেশ জুড়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে ভিজিল্যান্স টিম। তবে সরবরাহে অনিয়ম এবং ভোগান্তির অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। একদিকে অসন্তোষ, অন্যদিকে তদারকি জোরদার। দুই চিত্রই দেখা গেছে পাম্পগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন শবনা শ্রুতি। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ে এখনো দেখা যাচ্ছে ভোগান্তি। অনেক পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। রাত 11টার সময় আসছি, এখন পর্যন্ত এই লাইনে আছি। রাত্রে 12টা থেকে এই পর্যন্ত আধা ঘন্টা 1 ঘন্টা পর 100 গজ 200 গজ আগাতে পারি। 1.7 কিলোমিটার রাস্তা আমাদের এখানে আসতে 12 ঘন্টা লাগলো। নর্মালি আমাকে 500-1000 টাকার তেল লাগে, আমরা তো পারতাছি না। এখানে যদি সারাদিন সিরিয়াল যায়, ভাড়া মারবো কখন আর খাবো কখন। কিছু কিছু পাম্পে ফুয়েল না থাকার অভিযোগ রয়েছে। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে তেল বিক্রির চেষ্টাও চলছে। যারা ফুয়েল পাস করছে তাদের দিচ্ছে হচ্ছে 12 লিটার করে, তো আর নর্মাল যারা আছে তারা 500 টাকা করে তেল পাচ্ছে। আর আদার্স কোনো ফুয়েল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। কয়েকটা ফুয়েল পাম্প আছে যেগুলোতে তেল পাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভিজিল্যান্স টিম। নিয়মিত অভিযান চালিয়ে তারা তদারকি করছে পাম্পগুলোর কার্যক্রম। যে জন্য আমাদের এখানে সবসময় সার্বক্ষণিক আর্মি টহল আছে। যেহেতু আমরা একদম ডিসিপ্লিন ওয়েতে দিচ্ছি, কাউকে ফেভার করছি না। বিশেষ করে মোটরসাইকেলটা কাউকে যারা লাইনে আছে তাদেরকে দেওয়া হচ্ছে, লাইন ছাড়া কাউকে দেওয়া হচ্ছে না। মানে ইউনিফর্মধারী যদি আসে, সবাইকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, হবে না। যার জন্য এই ধরনের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। তদারকি জোরদারের ফলে কিছু এলাকায় ইতোমধ্যে পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে। সরবরাহ স্বাভাবিক রাখতে ভিজিল্যান্স টিমের কার্যক্রম অব্যাহত থাকলেও সাধারণ মানুষের ভোগান্তি পুরোপুরি কাটেনি। সংশ্লিষ্টদের মতে কঠোর নজরদারি অব্যাহত থাকলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। শবনা স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। এবারে রয়েছে একটি বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে?
সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না, যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি, বিদ্যুতের অপচয় রোধ করি। বিরতির পর সংবাদে আবার স্বাগত সবাইকে। ক্ষমতার ভেতরে ফ্যাসিবাদের ভাইরাস থাকে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর পদক্ষেপ অ্যান্টিভাইরাসের ভ্যাকসিনে কাজ করছে বলে জানান তিনি। দুপুরে রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। ফটো জার্নালিস্ট মিলনায়তনে অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তথ্যমন্ত্রী। বলেন, সব পক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে। তিনি গণতান্ত্রিক আন্দোলনে ফটো সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করেন। ফ্যাসিবাদকে একটি রূপ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার এই বিষয়ে সজাগ আছে। ফ্যাসিবাদ কিন্তু একটা রোগের নাম, এবং এটা আজকে যিনি গণতন্ত্রী, আগামীকালকেও তিনি কিন্তু ফ্যাসিস্ট হয়ে যেতে পারেন। পৃথিবীতে এর উদাহরণ কিন্তু বুড়ি বুড়ি আছে। ক্ষমতার মধ্যে এমন কিছু ভাইরাস থাকে, যেই ভাইরাসের যদি আগের থেকেই অ্যান্টিভাইরাস ভ্যাকসিনেশন করা না থাকে পলিটিক্যাল প্রসেসে, তাহলে তা আমাদেরকে ফ্যাসিজমের দিকে নিয়ে যায়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতার এই রোগের ব্যাপারে অত্যন্ত সজাগ আছেন। সূর্যোদয় দেখেই যেমন দিন বোঝা যায়, সরকারের যাত্রা লগ্নেই এমপিদেরকে এই ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট বরাদ্দের জায়গা থেকে বিরত রাখার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রমাণ করেছেন, ক্ষমতার ভাইরাস আমাদের এই সরকারকে আমরা আঁকড়াতে দিব না। উনি শুরুতেই তার বক্তৃতার মধ্যে ট্রাফিক সিস্টেম মানার থেকে শুরু করে ওনার যদি দৈনন্দিন জীবনযাপনটা আমরা খেয়াল করি, তাহলে খেয়াল করব এটা কিন্তু এক ধরনের অ্যান্টিভাইরাসের ভ্যাকসিন হিসেবে কাজ করছে। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের প্রতিকারের জন্য প্রমাণ ও নথিপত্র নিয়ে আদালতে অভিযোগ দায়েরের উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। ফ্যাসিবাদী তৎপরতার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি সংক্ষুব্ধদের পাওয়া যায় এবং সংক্ষুব্ধ ব্যক্তিরা যদি আইনের আশ্রয় নেয়, তাহলে আইনের বলে অবশ্যই কোনো অপরাধীকে আমরা তামাদি হতে দেব না। কিন্তু সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগ যদি সিস্টেমের মধ্যে যদি দাখিল না হয়, তাহলে কিন্তু কেবল পলিটিক্যাল রেটরিক থাকবে। হ্যাঁ, অমুক করেছে, তমুক করেছে, আমাকে মেরেছে, এটা কিন্তু হারিয়ে যাবে। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ের জমিটি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কাজে স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার পক্ষে অবস্থান জানান তথ্যমন্ত্রী। অ্যাসোসিয়েশনের সভাপতি A.K.M. মোহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন BFIUজের মহাসচিব কাদের গনি চৌধুরী। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। দেশের জলমহল ইজারায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। সকালে সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ একথা জানান তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, জলমহল ইজারায় প্রকৃত কৃষক এবং জেলেরা যাতে সুবিধা পেতে পারে সেই বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হবে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যেই কৃষক কার্ড বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, খাল খনন কর্মসূচিতে 425 কোটি 33 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নদী রক্ষা কমিশন আইন সংশোধন, এটা খসড়া চূড়ান্ত হয়েছে। এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ 5 বছর জেল, 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। তো এই আইনটা কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ এবং খুব আন্তরিকভাবে চেষ্টা করব। আমরা বিশ্বাস করি একটা নির্বিঘ্ন হজযাত্রা হবে। মানে আমরা বিগত সরকারগুলোর সময়, অন্তর্বর্তী সরকারের সময় তুলনামূলক ব্যবস্থাপনা ভালো ছিল, কিন্তু তার আগে হজ যাত্রা নিয়ে মারাত্মক সংকট হতো এবং আমরা একটা জিনিস দেখতাম, মানুষ যেহেতু একটা পবিত্র সফরে যাচ্ছেন, মানুষ এগুলো নিয়ে খুব বেশি কথা বলতেন না, কিন্তু মারাত্মক সংকট ছিল। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই কর্মসূচি মানে খাল খনন কর্মসূচিতে অতি দরিদ্রদেরকে ইনভলভ করা হচ্ছে। ভূমিকম্প পর্যবেক্ষণ, হ্যাজার্ড ম্যাপিং এবং জনসচেতনতা তৈরির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাজেটের কথা বলা হয়েছে।
এরকম কতগুলো, এবং একই সাথে রাষ্ট্রকল্পে কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিল্ডিং কোড জোরদারভাবে প্রয়োগ করতে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ পরিকাঠামো পুনর্নির্মাণ। এছাড়া জ্বালানি খাতে সরবরাহ নিশ্চিত করতে পেট্রোল এবং অকটেন মজুত রাখা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম আপাতত বাড়ানোর কোনো সম্ভাবনা নেই সরকারের। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সার এবং বিভিন্ন কৃষি যন্ত্রপাতির প্রদর্শনের মধ্য দিয়ে টাঙ্গাইলের সদরে দুদিনব্যাপী অনুষ্ঠিত হল কৃষি মেলা। পহেলা বৈশাখ বাংলার নতুন বছরের প্রথম দিন থেকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে এই মেলার আয়োজন করে জেলা প্রশাসন। আয়োজকরা বললেন, কৃষক, খামারি এবং দর্শনার্থীদের সামনে কৃষির উন্নয়ন এবং প্রযুক্তির নতুন দিক তুলে ধরতেই আয়োজন এই মেলার, যা কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ফেলবে ইতিবাচক প্রভাব। কৃষি খাতে আগ্রহী নতুন উদ্যোক্তারা বললেন, সফল কৃষক সৃষ্টি এ খাতে ঝুঁকি মুক্ত বিনিয়োগে দিক নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি মেলা। টাঙ্গাইল থেকে ফিরে রিপোর্ট করেছেন আরফিন মাসুদ, ক্যামেরায় ছিলেন শিমুল কুমার। কৃষিখাতের আধুনিকায়ন, উন্নয়ন আর নতুন উদ্ভাবিত প্রযুক্তি ও পণ্যের সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দিতেই এই কৃষি মেলা। পহেলা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে 2 দিন ব্যাপী এই মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এতে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 11টি স্টলে প্রদর্শন করা হয় উন্নত কৃষি পণ্য ও আধুনিক কৃষি সরঞ্জাম। কৃষক কার্ড ও এর নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও আগত দর্শনার্থীদের সার্বিক ধারণা দেওয়া হয় এই মেলায়। আমাদের যে কৃষক কার্ড রয়েছে সেখানে ন্যায্য মূল্যে আমাদের সার, বীজ এবং বালাইনাশকের ব্যবস্থা থাকে। এছাড়া ভর্তুকি মূল্যে কৃষক যেন সরাসরি সার এবং বীজ প্রণোদনার সহযোগিতা পায়, সেই বিষয়ে আমরা কিভাবে জনগণকে সহযোগিতা করা যায় সেই তথ্যগুলো আমরা দিচ্ছি। এছাড়া আমাদের স্বল্প মূল্যে কৃষক যাতে সার, বীজ, বালাইনাশক এবং অন্যান্য সুবিধাগুলো কৃষক কার্ডের মাধ্যমে কিভাবে পাবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এই মেলার মাধ্যমে সাধারণ কৃষক এবং সাধারণ মানুষের মাঝে জানানোর জন্য চেষ্টা করছি। উন্নত কৃষি বীজ নির্বাচন, আধুনিক চাষাবাদ আর সঠিক সেচ ব্যবস্থাপনা একজন কৃষককে পৌঁছে দিতে পারে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যমাত্রায়। আর ফসলের অধিক উৎপাদনের পদ্ধতিগত ধারণা খুব সহজেই এই কৃষি মেলা থেকে পান আগত কৃষক ও দর্শনার্থীরা। কৃষি উৎপাদনের যে মূল উপকরণ, যেটা ছাড়া কৃষি উৎপাদন সম্ভবই না, সেই মূল উপকরণ বীজ, সার এবং যে সেচ ব্যবস্থাপনা, এই সেচ ব্যবস্থার মাধ্যমে এই যে সুযোগ সুবিধা, এটা আমরা চাষিদের দোরগোড়ায় পৌঁছে দিই। সেই লক্ষ্যে আমাদের বিএডিসি নন ইউরিয়া অর্থাৎ টিএসপি, এমওপি এবং ডিএপি বিদেশ থেকে আমদানি করে চাষিদের কাছে এই বীজ, সারটা পৌঁছে দেয়া। আর বীজ আমরা যে আমাদের মানসম্পন্ন বীজ উৎপাদনের যে কলা কৌশল, সেটা সম্পূর্ণভাবে আমরা মেনটেন করে এই মানসম্পন্ন বীজ আমরা চাষিদের কাছে, আমাদের নিজস্ব ডিলার সারা বাংলাদেশে প্রায় 10,000 ডিলার আছে আমাদের, এই ডিলারের মাধ্যমে সাধারণ চাষির কাছে এটা আমরা বিক্রয় করে থাকি। কেবল ফসল উৎপাদনই নয়, দেশের প্রাণীজ আমিষের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে গবাদি পশুর জাত নির্বাচন, লালন পালন, খাদ্য ব্যবস্থাপনা ও চিকিৎসার সঠিক প্রয়োগের মাধ্যমে খামারি অথবা গবাদি পশু লালন পালনকারী যাতে অধিক লাভবান হতে পারেন তারও বাস্তবমুখী তথ্য মিলছে এই কৃষি মেলায়। প্রাণীজ আমিষের একটি অপরিহার্য অংশ হচ্ছে আমাদের মিট বা বিফ বা মাংস, যেটা সেখানে আমরা নিরাপদ মাংস সব মহলে নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। যেমন ধরেন একটি ব্রয়লার খামারে যদি আমরা দেখি যে অনেক সময় দেখা গেছে যে সেটা অসুস্থ, সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে। সেই অ্যান্টিবায়োটিকটা অ্যান্টিবায়োটিক খাওয়া একটা মুরগি বা মুরগির ডিম আমার বাজারে তোলা হচ্ছে, তার রেসিডুয়াল ইম্প্যাক্টটা মানুষের শরীরে যাচ্ছে। কিন্তু যে অ্যান্টিবায়োটিক ধরেন সিপ্রোফ্লক্সাসিন খাওয়ানো হলো, সেই সিপ্রোফ্লক্সাসিন যদি হিউম্যান যদি কখনো অসুস্থ হয়ে খায় সেটা কাজ করবে না, কারণ সেখানে ডোজ কমপ্লিট হচ্ছে না। এই বিষয়গুলোতে যাতে আমরা ভবিষ্যতে যত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার না হয় এবং নিরাপদ খাদ্য যাতে মানুষ পেতে পারে প্রাণীজ আমিষের মাধ্যমে, সেই লক্ষ্যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর রেগুলেটরি বডি হিসেবে কাজ করছে। বিভিন্ন জায়গায় মোবাইল কোড আমরা আরোপ করছি। এখানে যত্র ভেটেরিনারি ডাক্তার ব্যতীত কেউ যেন প্রেসক্রাইব করতে না পারে, বিশেষত অ্যান্টিবায়োটিক, সেই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। মেলায় আগত দর্শনার্থী ও কৃষি খাতে আগ্রহী উদ্যোক্তারা বললেন, সফল কৃষক সৃষ্টি ও এ খাতে ঝুঁকিমুক্ত বিনিয়োগে দিক নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি মেলা। আমার প্ল্যান আছে ভবিষ্যতে এগ্রো বেসড ফার্ম করার। তো মৎস্য খাতে অলরেডি আমি কাজ করতেছি এবং মৎস্য খাতে কাজ চলমান।
এবং সেক্ষেত্রে আমি এগ্রিকালচার বা হচ্ছে কৃষিটাকেও অ্যাড করতে চাচ্ছি, যেটাকে বলা ইন্টিগ্রেটেড কালচার। ঠিক আছে, সেই জন্য আমি আসলে এটা দেখে খুবই খুশি এবং আনন্দিত যে এইরকম একটা আয়োজন হচ্ছে। এতে করে আমার আরও ভবিষ্যতে ভালো কিছু করার ক্ষেত্রে আমার ধারণা আরও ক্লিয়ার হবে। এই ধরনের আয়োজন খুবই ভালো, মানুষ কৃষির প্রতি মনোযোগী হয়, মানুষের উৎসাহ বাড়ে। টাঙ্গাইল জেলার জিআই পণ্য আনারস সহ প্রক্রিয়াজাত রপ্তানিমুখী বিভিন্ন কৃষি পণ্য মেলায় তুলে ধরা হয়। এছাড়াও দর্শনার্থীদের বাস্তবমুখী ধারণা দিতে আধুনিক কৃষির নানা যন্ত্রপাতি ও উদ্ভাবিত প্রযুক্তির নমুনা এই মেলায় প্রদর্শন করা হয়। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ। দীর্ঘ 16 বছর পর আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে 2025 সালে স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলে দুপুর 12:30 পর্যন্ত। এর আগে গত 5 মার্চ প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী 16 এপ্রিল ইংরেজি, 17 এপ্রিল প্রাথমিক গণিত এবং 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে 2.5 ঘন্টা ধরে চলবে। তবে দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলায় 17 এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর 18 এপ্রিল বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, 19 এপ্রিল বাংলা এবং 20 এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে সেখানে বৃত্তি পরীক্ষা শেষ হবে। এদিকে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে 2008 সালের সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছিল বাংলাদেশে। জুলাই গণঅভ্যুত্থানে চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 26 এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এ সময় গ্রেফতার 4 জন হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান রাসেল, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। গত 8 এপ্রিল মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শুনানির কথা ছিল, তবে প্রসিকিউশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়নি বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। এ কারণে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। চলতি বছরের 18 জানুয়ারি প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে 28 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এই মামলায় আনা 3টি অভিযোগে প্রসিকিউশন জানান 2024 সালের 18 এবং 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উস্কানি এবং প্ররোচনা, প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতে জুলাই আন্দোলন নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান, ফাইয়াজ সহ 9 জন নিহত হন। আহত হন আরও অনেকে। এবার রয়েছে আরো একটি বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়নু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়াটা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি, বিদ্যুতের অপচয় রোধ করি। বিরতির পর সংবাদে আবারও স্বাগত সবাইকে। এবারে আন্তর্জাতিক সংবাদ।